আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ট্রায়ালন ন্যাজাল স্প্রে এর A to Z বিশ্লেষণ করব। এটি শুধুই কোনো গতানুগতিক আলোচনা নয়, বরং বিজ্ঞান আর সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি একটি গোছানো এক্সপ্লেনার। তো চলুন এই ওষুধটির খুঁটিনাটি খুব সহজেই বুঝে নেওয়া যাক। ঠিক আছে, সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা 5টি ভাগে সাজিয়েছি: ট্রায়ালনের প্রোফাইল, এর পেছনের বিজ্ঞান, ব্যবহারের সঠিক মাত্রা, এর নিরাপত্তা ও সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সবশেষে কিছু বিশেষ সতর্কতা। পর্ব 1, দ্য ট্রায়ালন প্রোফাইল। চলুন প্রথমেই দেখে নিই এই ওষুধটির আসল কাজটা কী আর ঠিক কোন ধরনের অ্যালার্জির সমস্যা সমাধানে এটি ব্যবহার করা হয়। যারা অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন তাদের জন্য এটি দারুণ কার্যকরী। প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে 6 বছরের বেশি বয়সের শিশুদের মৌসুমি বা সারা বছর ধরে চলা নাকের অ্যালার্জির বিরক্তিকর লক্ষণগুলো প্রতিরোধ ও চিকিৎসায় ট্রায়ালন ব্যবহৃত হয়। প্রতি স্প্রেতে থাকে ঠিক 55 মাইক্রোগ্রাম সক্রিয় উপাদান, যা মূলত এই চিকিৎসার একদম ভিত্তিমূল হিসাবে কাজ করে। তবে একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো, যে কোনো ওষুধের ক্ষেত্রে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, আর তা হলো অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। একটি সঠিক এবং নিরাপদ চিকিৎসার জন্য এই বিষয়টি মাথায় রাখা আমাদের সবার জন্যই একদম বাধ্যতামূলক। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, দ্য সায়েন্স অফ রিলিফ। আচ্ছা, এই স্প্রেটা একদম মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে কিভাবে কাজ করে সেটা ভেবে দেখেছেন কখনো? এর পেছনের ফার্মাকোলজির ধারণাটা কিন্তু সত্যি দারুণ রোমাঞ্চকর। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল এর ক্ষমতার তুলনা। ট্রায়ালনের মূল উপাদান ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড বহুল পরিচিত প্রেডনিসোনের চেয়ে প্রায় 8 গুণ বেশি শক্তিশালী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 8 গুণ। এটি আসলে একটি অসাধারণ ফার্মাকোলজিক্যাল শক্তির প্রমাণ দেয়। এই কর্টিকোস্টেরয়েড আমাদের ইমিউন সিস্টেমকে কিভাবে নিয়ন্ত্রণ করে তার প্রক্রিয়াটা রীতিমতো অবাক করার মতো। ওষুধটি প্রথমে সরাসরি গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টরের সাথে যুক্ত হয়, এরপর সোজা নিউক্লিয়াসে প্রবেশ করে, ডিএনএ এর সাথে আবদ্ধ হয়ে যায়। মানে এটি আক্ষরিক অর্থেই কোষের জেনেটিক্স এক্সপ্রেশন পরিবর্তন করে দেয় এবং প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরির মূল উপাদানগুলোকে শুরুতেই আটকে দেয়। একে বলা যায় একদম গোড়া থেকে সমস্যা নির্মূল করা। কোষের ভেতরে সেই জটিল বৈজ্ঞানিক লড়াইয়ের সরাসরি ফলাফল আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে। নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, পোস্ট ন্যাজাল ড্রেপ, অনবরত হাঁচি বা গলার পেছনের অস্বস্তিকর চুলকানির মতো যন্ত্রণাদায়ক লক্ষণগুলো থেকে এটি ম্যাজিকের মতো দ্রুত মুক্তি দেয়। পর্ব 3, মাত্রা ও প্রয়োগবিধি। এতক্ষণ তো এর কাজ সম্পর্কে জানলাম, কিন্তু 120 মিটার ডোজের এই স্প্রে বোতলটি বাস্তবে কিভাবে এবং কতটা ব্যবহার করতে হবে, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। বয়সের উপর ভিত্তি করে এর মাত্রায় কিন্তু একটি স্পষ্ট পার্থক্য রয়েছে। 12 বছর বা তার চেয়ে বেশি বয়সীদের জন্য প্রতিদিন প্রতি নাকে 2টি করে স্প্রে, অর্থাৎ মোট 220 মাইক্রোগ্রাম প্রস্তাব করা হয়। আর অন্যদিকে 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এটি 110 মাইক্রোগ্রাম, অর্থাৎ প্রতি নাকে 1টি করে স্প্রে। তবে হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষণগুলো একবার নিয়ন্ত্রণে চলে আসার পর সবসময় ওষুধের সর্বনিম্ন কার্যকরী মাত্রাটা বজায় রাখা উচিত। নাকের স্প্রে থেকে সেরা ফলাফল পেতে এটি সঠিকভাবে ব্যবহার করাটা কিন্তু ভীষণ জরুরি। প্রথমে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে প্রাইম করে নিতে হবে, এরপর নাকটা একটু পরিষ্কার করে নিন, মাথা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে অ্যাপ্লিকেটরটি নাকের ভেতর দিন। এবার নাক দিয়ে শ্বাস নেওয়ার ঠিক একই সময় স্প্রে চাপুন এবং তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ব্যাস, সঠিক ফলাফলের জন্য এই নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করাটা একদম অত্যাবশ্যক। এই পুরো প্রক্রিয়া থেকে মসৃণ রাখতে সাপ্তাহিক পরিষ্কারের রুটিনটাও মেনে চলা দরকার। অ্যাপ্লিকেটরটি বোতল থেকে খুলে শুধু হালকা গরম পানিতে ধুয়ে বাতাসে শুকাতে হবে। তবে এখানে একটা খুব কড়া সতর্কতা আছে। কোনোভাবেই কোনো অবস্থাতেই এটি শুকাতে হেয়ার ড্রায়ার বা অন্য কোনো অতিরিক্ত তাপ প্রয়োগ করা যাবে না। শুধু এমনি বাতাসে শুকাতে দিন। 4 নম্বর পর্ব, নিরাপত্তা ও ঝুঁকি। ওষুধের কার্যকারিতার পাশাপাশি ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। এর ব্যবহারে মিউকাস মেমব্রেন সম্পর্কিত কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ধরুন মাথা ব্যথা,
ফ্যারেঞ্জাইটিস, নাক শুকিয়ে যাওয়া বা মাঝে মাঝে নাক দিয়ে সামান্য রক্ত পড়া। এর পাশাপাশি খুব বিরল একটি ঝুঁকি রয়েছে, যেমন নাকের সেপ্টাম ছিদ্র হয়ে যাওয়া। যদিও এটি অত্যন্ত বিরল, তারপরও পুরো চিত্রটি পরিষ্কার রাখার জন্য এই বিষয়গুলো আমাদের জানা থাকা প্রয়োজন। গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও একটি বিশেষ সতর্কতা রয়েছে। প্রাণীদের ওপর করা কিছু গবেষণায় ভ্রূণের ক্ষতির একটা সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। তাই চিকিৎসকরা পুরো বিষয়টি খুব সাবধানে বিবেচনা করেন। যদি সম্ভাব্য উপকারিতা এই ঝুঁকির চেয়ে অনেক বেশি বলে মনে হয়, কেবল তখনই তারা এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব ৫, বিশেষ সতর্কতা। নির্দিষ্ট কিছু ক্লিনিক্যাল অবস্থায় এই ওষুধটি ব্যবহারের আগে কখন আমাদের বাড়তি সাবধানে থাকতে হবে সেটা চলুন দেখে নেই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল, যাদের আগে থেকে হাইপার সেন্সিটিভিটি, অ্যাড্রেনাল গ্রন্থির কোনো সমস্যা বা ক্যান্ডিডা ইনফেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু কর্টিকোস্টেরয়েড শরীরের স্বাভাবিক ক্ষত নিরাময় প্রক্রিয়াকে কিছুটা ধীর করে দেয়, তাই সম্প্রতি নাকের কোনো সার্জারি বা আঘাত থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় মনিটরিং ছাড়া এই স্প্রে ব্যবহার করা একদমই উচিত নয়। আর হ্যাঁ, এই ঔষধটির সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু একটা বড় ব্যাপার। এই স্প্রে কোনোভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় রাখা যাবে না, আর একে সরাসরি আলো এবং অতিরিক্ত আর্দ্রতা থেকেও দূরে রাখতে হবে। আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে আপনাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটি সাধারণ নাকের স্প্রে কিভাবে কোষের ভেতরে গিয়ে সরাসরি ডিএনএ পরিবর্তন করে আমাদের অ্যালার্জি নিয়ন্ত্রণ করে, এই জ্ঞান কি প্রতিদিনের অ্যালার্জির চিকিৎসা সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে দেয় না? বড়সড় লক্ষণ থেকে শুরু করে একেবারে আণুবীক্ষণিক জেনেটিক পর্যায় পর্যন্ত এই বৈজ্ঞানিক যাত্রাটা আসলেই অসাধারণ। আশা করি আজকের এই আলোচনা থেকে পুরো বিষয়টি আপনাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে।